কৃতিক অযাচিত ঘরে বসে আরো কিছু বলতে যাবে তার আগে অরু ঘুমের তালে একটু নড়ে চড়ে ওঠে। আকস্মাৎ সম্বিত ফিরে পেল কৃতিক। কি করছিল ও এটা? সঙ্গে সঙ্গে অরুর দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলল ও। এক ছটকায় উঠে দাঁড়িয়ে ওয়ার্ড্রোব থেকে একটা লম্বা চাদর বের করে ছুঁড়ে মারল অরুর উন্মুক্ত গায়ে। এমনভাবে দূর থেকে ছুড়ল যেন অরুর শরীরে কোনো নোংরা লেগে আছে। গায়ে কথা জাতীয় কিছু উপস্থিতি টের পেয়ে সেটাকে ভালো মতো গায়ে পেয়েছে। অন্য পাশে শুয়ে পড়ল অরু। সরু জায়গা হওয়াতে পাশ ঘুরতে কাছের টি টেবিল থেকে ছোট্ট বাইকের শো পিসটা পড়ে যাচ্ছিল মেঝেতে। তৎক্ষণ সেটাকে ক্যাচ করে নিল কৃতিক। বাইকে বসা হেলমেট পরা 1.5 ইঞ্চি সাইজের পুতুলটাকে চোখ পাকে হিসিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু মেক এ সাউন্ড। সেই সন্ধ্যার গত ডুবে যাওয়া নরম সোফাতেই ঘুমিয়ে কাটিয়ে দেয় ওরও। যখন ঘুম ভাঙে তখন রাত 9:35। চারিদিকে খুঁটখুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। ঘুমের রেশ কাটিয়ে আর মোড়া ভেঙে উঠে বসতে সেদিনের মতোই বিশাল মনিটরে এক ফালি তীক্ষ্ণ আলো এসে চোখে লাগে ওরর। সে আলোতে কৃতিকের উপস্থিতি স্পষ্ট। কানের উপর কান পট্টির ন্যায় বড় হেডফোন লাগিয়ে নির্দ্বিধায় গেমিং রিমোট কন্ট্রোল হাতে নাড়িয়ে যাচ্ছে সে। পরনে বাইকারদের মতো ব্ল্যাক লেদার জ্যাকেট, যার সামনের দিকে চেইনটা পুরোপুরি খোলা, ঘাড় থেকে খানিকটা নামানো, যার দরুন ভেতরে পরিহিত কালো স্যান্ডো গেঞ্জিটাও দৃশ্যমান। তার উপর শরীর চর্চা করে কৃত্রিম উপায়ে বানানো অ্যাপসগুলোকেও একটুখানি স্কিনি স্যান্ডো গেঞ্জি আড়াল করতে পারছে না মোটেই। অন্ধকারে বসে বসে আর চোখে এইসবই দেখছিল ওরু। ঠিক তখনই রুমের লাইট জ্বলে সবকিছু আলোকিত হয়ে যায়। আকস্মাৎ তীক্ষ্ণ আলো চোখে পড়ায় কপাল কুঁচকে চোখ দুটো খিচে বন্ধ করে নিল ওরু। হা করে না থেকে মুখের লালা পরিষ্কার কর। সামনে মনিটরে ধ্যান রেখেই বলল কৃতিক। চোখ বড় বড় করে কৃতিকের মুখের দিকে তাকাল ওরু। আগের মতোই ভাবলেশীন মুখশ্রী। তবে ওরু আর ভাবলেশীন হয়ে বসে থাকতে পারল না। হঠাৎই এরূপ পচানি খেয়ে ভ্যাবাচাকা হয়ে তৎক্ষণাৎই আলগোছে চুল বাঁধতে বাঁধতে দৌড়ে উপরে চলে গেল। তার কয়েক মুহূর্ত পরে আবারও নিচে নেমে অসহায় মুখ নিয়ে কৃতিকের সামনে এসে দাঁড়ায় ওরু। কি সমস্যা? ভ্রু কুচকে প্রশ্ন ছড়ে কৃতিক। ওরুর চোখে মুখে অসহায়ত, কণ্ঠে কাঁদো কাঁদো ভাব। কোনো মনে কান্না আজকে রেখে বলল, আপা এখনো ফেরেনি। প্রতিদিন তো সন্ধ্যায় ফিরে আসে। তো আমি কি করব? ভাবলেশীন জবাব কৃতিকের। আপনার ফোনটা একটু দিন, আপাকে কল করব। ল্যান্ডলাইন দিয়ে কর। নাম্বার জানি না তো। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে পকেট থেকে ফোন বের করে অরুর হাতে দেয় কৃতিক। অরুর কল করলো 1 বার 2 বার 3 বার, তাও ধরলো না অনু। এত রাত হয়ে গেছে, আপা ফিরছে না, কলও ধরছে না। অযাচিত ভয়রা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল অরুকে। অজস্র খারাপ চিন্তায় পেটের মধ্যে নাড়ি ভুড়ি কেমন উগরে আসতে চাইছে, কিন্তু না, সেসবের বদলে উগরে আসলো কান্নারা। অনেক চেষ্টা করেও কৃতিকের সামনে স্থির থাকতে পারল না অরু। ধপ করে মেঝেতে বসে ফুপিয়ে কেঁদে উঠল। আবারও সেই একই কান্নার আওয়াজ। অরু কি বুঝে না? কোনো এক অজানা কারণে এই আওয়াজে ভেতরটা ছিঁড়ে যায় কৃতিকের। গলা কাটা মুরগির মতো ছটফট করে উঠে হৃদয়টা। ইচ্ছে করে সবকিছু ধ্বংস করে ফেলতে। ভেতরে যা ইচ্ছে হোক সেসবকে পাত্তা না দিয়ে আপাতত অরুকে রাম ধমক দিয়েই শুধলো কৃতিক। কি হয়েছে? ভ্যাবা করছিস কেন? অরু কাঁদতে কাঁদতে জবাব দেয়, আপা কল তুলছে না। এখানে আসার পর থেকে আপা কেমন যেন ব্যস্ত হয়ে গিয়েছে। এখন আবার কলটাও ধরছে না। পার্ট টাইম জব করলে ব্যস্ত হবে না তো কি হবে? টিপে টিপে বলল কৃতিক। কিছু বলছেন? না, তুই কান্নাকাটি অফ কর। তোর কান্নার আওয়াজ বিরক্ত লাগে। আমি কাঁদলেও আপনার বিরক্ত লাগে, হাসলেও বিরক্ত লাগে। করবোটা কি আমি? চুপ করে থাকবি। অরু তাই করল, চুপ হয়ে বসে রইল। এমনিতেই কৃতিকের সামনে কেঁদে ফেলেছে, এখন ভাবতেই কেমন লজ্জা করছে ওর। ও তো এতটাও বাচ্চা স্বভাবের মেয়ে নয়, যথেষ্ট স্ট্রং। অরুর ভাবনার ছেদ ঘটে কৃতিকের আওয়াজে। আমি বের হয়ে আশেপাশে খুঁজে দেখছি, তুই থাক। অরু একটু একটু হেঁচকি তুলে বলল, আমিও যাব, নিয়ে যান না। ম্যাকডোনাল্ডস ক্যাফেটেরিয়ার পার্কিং লটে গাড়ি পার করে আশেপাশের রাস্তায় হাঁটছে কৃতিকার ওরু। ওভারসাইজ ডেনিমের পকেটে হাত ঢুকিয়ে গা ছাড়া ভাব নিয়ে হাঁটছে কৃতিক। দেখে মনে হচ্ছে ওর মধ্যে চিন্তা লেশ মাত্র নেই। ওদিকে অরু ভেবেই পাচ্ছে না হসপিটালে না গিয়ে ওকে এখানে কেন নিয়ে এলো পাগল লোকটা। আপাতত হসপিটালে অরু বার কয়েক জিজ্ঞেস করেছে আগ বাড়িয়ে, কিন্তু কৃতিকের সোজা সাপটা উত্তর।
আশেপাশে খোঁজ, এখানেই পেয়ে যাবি। অরু সে তখন থেকে এদিক সেদিক অন্য হয়ে ছুটছে। সোডিয়ামের আলো যতদূর দেখা যায় কোথাও কোনো মানুষ নেই। ক্যাফেটাও বন্ধ হয়ে গিয়েছে খানিক আগে, অথচ অনুর দেখা নেই। আচ্ছা, তোর পেটের মাঝখানের তিলটা কি আসল? যখন ছোট ছিলি তখন তো দেখিনি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। অরু যখন অনুকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়, ঠিক তখনই কৃতিক জ্ঞানী ব্যক্তিদের মতো ভাবুক হয়ে এই ছাপড়ি প্রশ্নটা করেই বসে। এই মুহূর্তে কৃতিকের কথা অরু ওর গোপন তিলকের খবর জানায় অবাক হবে নাকি আহামকের মতো প্রশ্ন করে গিয়ে ঠাটিয়ে থাপ্পড় মারবে ঠিক বুঝে উঠতে পারল না। যত যাই হোক, বয়সে ওর চেয়ে দ্বিগুণ বড় কৃতিক, তবে কিছু তো কথা শোনানোই যায়। সেই উদ্দেশ্যেই ঘুরে পেছনে এগিয়ে এলো অরু। ঠিক তখনই উল্টো দিক থেকে ডাক পড়লো অনুর। অরু! অরু চকিতে পেছনে চাইলো, দেখলো ঘুরিয়ে ঘুরিয়ে এদিকেই গিয়ে এগিয়ে আসছে আপা, তার সঙ্গে লম্বা মতো একটা ভাইয়া। অনুর হাত ধরে ওকে হাঁটতে সাহায্য করছে। অনুর ছোট্ট শরীরটা লোকটার শীতের কোট দিয়ে আবৃত। লোকটা কে, কি হয়, কেনই বা অনুর হাতটা শক্ত করে ধরে রেখেছে, সেসব নিয়ে এই মুহূর্তে এক বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই অরুর। ও শুধু দেখছে ওর আপা ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না ভালো করে। এই দিক দিয়ে কৃতিক আর অরু এগিয়ে আসছে, অনুদিক দিয়ে অনু আর প্রত্যয়। প্রত্যয় আর কৃতিকের চোখাচোখে কথা আদান প্রদান হলে বোঝ করি। কয়েক মুহূর্তের মধ্যে অরু ছুটতে গিয়ে গলা জড়িয়ে ধরলো অনুর, উৎকণ্ঠা নিয়ে বলল, আপা, আমায় রেখে কোথায় গিয়েছিলি তুই? তোর চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই অচেনা দেশে আমার আপন বলতে কেউ নেই। অরুর কথা কৃতিকের মেজাজ আশঙ্কায় তেড়ে উঠল। এতটুকু সামান্য কথায় রাগ লাগার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না কৃতিক। তবুও কয়েক মুহূর্তের জন্য চোখ রং বদলালো ওর। আবারও সেই ভয়ানক তীক্ষ্ণ চাহনি। পরক্ষণে প্রত্যয়ের সাথে চোখাচোখি হওয়ায় আবারও তার দপ করে নিভে গেল। পাশে এসে জড়ো হলো ছোটগলি একটা রহস্যময় হাসি, যে হাসিতে সামিল হলো স্বয়ং প্রত্যয়। ওরা যে কি মনে করে হাসলো সেটা কেবল ওরাই ভালো জানে। অ্যালকোহল আর ব্যথানাশকের সংমিশ্রণে তৈরি মলমটা হাঁটুর থেতলে যাওয়া ক্ষত স্থানে লাগাতে চোখ মুখ খিচে মৃদু আর্তনাদ করে উঠে অনু। ব্যথা শিথিলের উদ্দেশ্যে অরু মলম লাগাতে লাগাতে ঠোঁট উঁচিয়ে সেখানটায় আলতো করে ফু দিচ্ছে বারবার। হয়েছে অরু, এইটুকুনি তো ব্যথা, আর মলম লাগাতে হবে না। অরুর মুখের আদলে সিরিয়াস ভঙ্গিও নিয়ে বলল, এইটুকুনি ব্যথা? দুই হাঁটু থেতলে জখম হয়ে গিয়েছে, কি করে এমন হলো বলতো? অরুর প্রশ্নে অনু নিজেও খানিকটা ভাবনায় ডুবে যায়। সত্যি তো, ব্যথা এইটুকুনি হলো। আজকে সেভিয়ারের মতো ওই লোকটা সময় মতো না এলে অনেক ভয়াবহ কিছু ঘটে যেতে পারত। ফার্স্ট ক্লাস কান্ট্রি হওয়ায় দরুন আমেরিকা যেমন অনেক অনেক ভালো দিক আছে, তেমনি ভালোর আড়ালে ঢাকা কুৎসিত দিকের অভাব নেই। আজ যেমন তেমনি একটা কুৎসিত ঘটনার সম্মুখীনই হতে হয়েছে অনুকে। সন্ধ্যা রাতে শিফট শেষ করে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে অনু গিয়েছিল মায়ের কাছে হসপিটালে। মা আইসিইউতে ভর্তি, খুব একটা পাশে থাকতে হয় না, নার্সরাই খেয়াল রাখেন সর্বক্ষণ। তাই তো পার্ট টাইম জবটা অফার পেয়ে লুফে নিয়েছিল অনু। কে জানতো সেই জবই কাল হয়ে এভাবে সামনে দাঁড়াবে ওর। ক্যালিফোর্নিয়া আর সান ফ্রান্সিসকোর মাঝামাঝি এই স্টেটে পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে। এখানে পার্সোনাল গাড়িবিহীন চলাফেরা বড়ই দুরূহ ব্যাপার। ক্যাফেটেরিয়া থেকে হসপিটাল অবধি ছোটমোটো একটা বাস স্টপেজ থাকলেও কৃতিকে নির্বিচ্ছিন্ন ও জনমানবহীন বাড়ি অবধি হেঁটেই যেতে হয় অনুকে। যদিও প্রতিদিন সকালে কোম্পানির বরাদ্দকৃত গাড়িতেই হসপিটালে যায় অনু, কিন্তু বিকেলে পাচ্চামের কারণে আর গাড়ির ড্রাইভারকে অযথা ঝামেলা দেয় না ও। বাস ধরে আর বাকিটা পথ হেঁটে নিজেই বাড়ি ফিরে যায়। আজও লাস্ট বাস ধরে কেবল ক্যাফেটেরিয়ার সামনের স্টপেজে নেমে এসেছিল অনু। তখনই সন্ধ্যা রাত মাত্র। তবু পুরো রাস্তা জুড়ে শুনশান নীরবতা, নিস্তব্ধতা বিরাজমান। দূরে কোনো এক হাইওয়ে থেকে আসা সাই সাই করে কাভার্ড ভ্যানের শব্দ ছাড়া টুকরো পাতা ঝরে পা চুপচাপ আওয়াজ পর্যন্ত অনুপস্থিত। চারিদিকে কেমন গা ছমছম পরিবেশ। অনু যত দ্রুত সবার পা চালাচ্ছিল বাড়ির পথে, ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সেদিন ক্যাফেতে ঝামেলা করা গুন্ডার মতো সেই লোকটা। আজ আর একজন নয়, বরং কয়েকজন ছিল ওরা। সবগুলোই নেশার ঘরে ভূত হয়ে আছে। লোকগুলো কেমন লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করেছে আছে ওর পানে। সোডিয়ামের মৃদু আলোয় অনুর চোখে বড্ড বিশ্রী লাগলো সেই চাহনি।
ওদের আক্রোশ দেখে মনে হচ্ছে ওরা অনুকে ধরার জন্য ফাঁদ পেতে বসেছিল। তাছাড়া ওদের ইংরেজি অ্যাকসেন্টেস ছিল পুরোপুরি অন্যরকম। শুনে বোঝা যাচ্ছিল এরা আমেরিকান না, হতে পারে ব্রিটিশ। ব্রিটিশ শব্দটা মাথায় ঘুরতে অনু শিরদাঁড়াবে হয়ে যায় হিম ধরা ঠান্ডা স্রোত। ব্রিটিশরা স্বাভাবিকের তুলনায় অধিক উগ্র মেজাজের আর প্রতিশোধ পরায়ণ হয়। তার মানে কি এরা রিভেঞ্জ নিতে এসেছে? সেটা ভেবে অনু এক পা দুপা করে পেছোতে শুরু করে। তারপর আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে চোখ খেঁচে দৌড়াতে শুরু করে পথের উল্টো দিকে। একবার পেছনে তাকালে দেখতে পায় ওই বাজে লোকগুলো এখনো ওর পিছু ছাড়েনি, বরং স্বগতিতে ওকে ধরার জন্য ধেয়ে আসছে। পেছনে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে হুট করে পায়ের স্যান্ডেল ছিঁড়ে সামনের শুকনো পিচ ঢালা কাচের মতো ধারালো রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায় ও। তৎক্ষণাৎই দুই হাঁটুতে প্রচন্ড ব্যথা পেয়ে মাগো বলে আর্তনাদ করে উঠে অনু। হাঁটুর অবস্থা বেগতিক, তবুও হাঁপাতে হাঁপাতে পেছন ফিরে তাকিয়ে অনু দেখতে পায় লোকগুলো খুব কাছে চলে এসেছে আর দুপা এগোলেই হয়তো ধরে ফেলবে ওকে। আর তারপর কি হবে? অনু কি আর কখনো বেঁচে ফিরতে পারবে? অজস্র দানা পাতা ভয়ের তোপে থরথর করে কাঁপছিল অনু। ঠিক তখনই ওর ডান হাতটা টেনে ধরে ওকে নিয়ে দৌড়াতে শুরু করলো কেউ। ওর 5 আঙ্গুলের ভাঁজে নিজের 5 আঙ্গুল ঝুঁকে সামনের দিকে দৌড়াচ্ছে লোকটা। অনু নিজেও তার সাথে দৌড়াচ্ছে, তবে পায়ের ব্যথার কারণে তালে তাল মেলাতে পারছে না। কাম অন, আমি কোনো সিনেমার হিরো নই এই যে ওদের সাথে একা ফাইট করে আপনাকে বাঁচাবো। আপাতত দুজনের সেফটির জন্য আমাদের পালাতে হবে, পরে না হয় ওদের দেখে নেব। দৌড়াতে দৌড়াতে সামনে তাকিয়ে কথা বলছে লোকটা। রোড লাইটের আলোতে ছুটতে থাকা লোকটাকে ভালো করে পরখ করলো অনু। মেরুন কালারের শার্ট আর চোখে চিকন ফ্রেমের চশমা পরিহিত ফর্সা গর্ণের এই যুবককে ও চেনে। হ্যাঁ, সেদিন ক্যাফেতে এই লোকটাই ওকে বাঁচিয়েছিল ওই গরম কফির হাত থেকে, আর আজ আবারও বাঁচালো। কে এই লোক? কোনো এঞ্জেল নয় তো? না হলে বিপদের সময় কেন পাওয়া যায় তাকে? হালকা বাদামি চুলওয়ালা ক্লিন শেভ করা পাতলা গর্ণের লোকটা দেখতে যতটা না সুদর্শন, তার কণ্ঠস্বরটাও তার থেকেও বেশি আকর্ষণীয় আর টেপ। অনুর ভাবনায় ছেদ ঘটে। লোকটার হ্যাচকা টানে। এই মুহূর্তে একটা উডেন হাউসের আড়ালে লুকিয়ে আছে ওরা। অল্প একটু জায়গা, দুজনে খুব আঁটোসাঁটো বেঁধে দাঁড়িয়েছে। অনু চেষ্টা করছে লোকটার থেকে দূরত্ব বজায় রাখার, কিন্তু লোকটা নিজের অজান্তে শক্ত হাতে ওর কোমর চেপে ধরে সতর্ক দৃষ্টিপাত করে রাস্তার দিকে তাকিয়ে আছে। আর অনু তাকিয়ে আছে চশমার আড়ালে একজোড়া ধূসর মণির চোখের দিকে। এভাবেই বিনা বাক্যে শুধু শ্বাস প্রশ্বাস আদান প্রদানে কিছু সময় অতিবাহিত হয়। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওর দিকে তাকিয়ে বলে, চলে গিয়েছে ওরা, আর রিস্ক নেই। চোখে চোখ পড়তেই অনু ধরা পড়ে যাওয়া চোরের মতন ওর চোখ থেকে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। ব্যাপারটা ছাড় করতে পেরে প্রত্যয় দুষ্টু হেসে হিসি বলল, হাউ সিনেমাটিক। সেসব কথা ভেবে আবারও এক চিলতে লজ্জা মাখানো হাসি খেলে গেল অনুর ছোটে। অনুর এমন উদ্ভট হাসির কারণ খুঁজে পায় না ওরও, তাই বিভ্রান্ত হয়ে বলে, এই আপা, পাগলের মতো হাসিস কেন একা একা? আর অনুপ শিকুচকে নিজের পা থেকে অনুর হাতটা সরিয়ে দিয়ে কম্পিউটার মুড়িয়ে দিতে দিতে বলে, যা তো, ঘুমাবো। অনু নিজের ঠোঁট উল্টে বলল, আশ্চর্য, লজ্জা পাওয়ার কি হলো? আমি কি তোর শ্বশুর না ভাসুর? দেখতে দেখতে কখন যে কৃতিকের এই ছোট্ট ডুপ্লেক্স বাড়িটায় একটা মাস কাটিয়ে দিল টেরই পায়নি ওরও। সময় যে কেন তো তাড়াতাড়ি চলে যায় কে জানি। ডক্টর বলেছে আজমিরি শেখের ওপেন হার্ট সার্জারির প্রয়োজন, তবে এত বড় সার্জারির জন্য আজমিরি শেখ প্রস্তুত নন। দীর্ঘদিন সুচিকিৎসার অভাবে তার শরীরে বিভিন্ন জটিল সমস্যা দেখা দিয়েছে। সেগুলো ট্রিটমেন্ট চলাকালীন ওপেন হার্ট সার্জারি সম্ভব নয়। অন্যান্য শারীরিক সমস্যার উন্নতি হলে তবেই বড় সার্জারি করানো সম্ভব। তবে তাই এই পুরো প্রসেসটা 1 বছর বা তার বেশিও সময় লেগে যেতে পারে। অনু আর ওর কিছু করার নেই। মাকে সুস্থ করতে হলে ধৈর্য ধরতে হবে, কারণ দুনিয়াতে মা ছাড়া ওদের সত্যিকার আপন বলে কেউ নেই। এরই মাঝে অনু কৃতিকে অনুরোধ করেছে অরুকে যাতে একটা ছোটখাটো ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেয়, কারণ বছরের পর বছর তো আর পড়াশোনা বন্ধ রাখা সম্ভব নয়। অনু না হয় নিজের সকালাত বিসর্জন দিয়েছে, তাই বলে কি অরুকেও দিতে হবে? অরু ভেবেছিল কৃতিক এক বাক্যে না করে দিবে, কিন্তু তেমন কিছুই হয়নি। উল্টো কৃতিক আগ বাড়িয়ে জিজ্ঞেস করেছিল অরুর কোনো চয়েস আছে কিনা। গত 1 মাসে সব মিলিয়ে বড় জোর হলে 10 দিন মতো অরুর আর কৃতিকের দেখা হয়েছে।
কৃতিক বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকে, কখন আসে কখন যায় সেটাও জানে না অরুরা। কৃতিক যখন হল রুমে বসে গেম খেলতো তখনই কেবল এক সময় বেখেয়ালে দেখা হয়েছে। তো তাছাড়া কৃতিকের দেখা খুব একটা পায়নি অরু। মোদ্দা কথা, একই বাড়িতে থাকা সত্ত্বেও সম্পর্কের মতোই ওদের তিনজনের মাঝে ছিল বিশাল জড়তার প্রাচীর। কিন্তু এই প্রাচীর কতদিন স্থির থাকে কে জানে। কৃতিকের মতো বেবড়া আর একরোখা স্বভাবের মানুষের জন্য এই প্রাচীর ভেঙে ফেলা খুব কি কঠিন কিছু নয় বইকে। ক্যালিফোর্নিয়া এদিকে মাঘের আর পৌষের শীত বলে কিচ্ছু নেই, হাতে গোনা 2-3টে মাস ছাড়া বাকি সবসময় শীতকাল এখানে। তারই মধ্যে কখনো কখনো শীতকালকে সর্বা হটিয়ে বর্ষাকাল নেমে আসে ধরণী জুড়ে। তখন শীত বর্ষা দুটোর মিশ্রণে রাত দিন সমানই হয়ে যাইতেছে। আজ তেমনই একটা দিন। গত রাত থেকে বাইরে বর্ষাকাল শুরু হয়ে গেছে। খানিক বাদে বাদে পশ্চিম আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে, আর দফায় দফায় এক পশলা বৃষ্টি। সূর্য না ওঠার দরুন ঠান্ডারাও যেন জেকে বসেছে একদম। এই আলো আধারী আবহাওয়ার মাঝে অরুর মনটা আজ ভীষণ ভালো। কেনই বা না ভালো থাকবে না? সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। আগামীকাল থেকে আবারও নতুন করে পড়াশোনার অধ্যায় শুরু হবে ওর জীবনে। না, নিজের জীবনের উপর যতটা অভিযোগ করেছিল ততটাও খারাপ নয় জীবনটা। সেই খুশিতে সকাল সকাল রান্না চড়িয়ে কিচেন কাউন্টারে পায়ের উপর পা তুলে বসে বিশাল লম্বা ভেনিটাকে হাতে নিয়ে নাড়াতে নাড়াতে গুনগুনিয়ে গাইছে ওরও। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ব্যাস এতটুকুই গিয়েছিল, তখনই বাইরের কলিং বেলটা বাজ খাই আওয়াজ তুলে বেজে উঠে। অরু লাফ দিয়ে কাউন্টার থেকে নেমে তাড়াহুড়ো করে গিয়ে দরজাটা খুলে দেখে বাইরে কেউ নেই। তবে ফ্রন্ট ইয়ার্ডে যে বেঞ্চটা রয়েছে তার উপর কিছু একটা রাখা। দরজার সামনে থেকে ছাতাটা কুড়িয়ে সেটা নিয়ে অরু বেঞ্চির কাছে এগিয়ে গেল। গিয়ে দেখলো তাজা টকটকে লাল গোলাপের একটা বুকে, তার মাঝখানে উইস্কার ফুটা ফুটা বাড়িধারা জমে ফুলগুলোকে আরো বেশি সতেজ দেখাচ্ছে। প্রথমে তাজা গোলাপে মুখ ডুবিয়ে প্রাণ ভরে শ্বাস নিল অরু। তারপর উইস্কারটা খুলে পড়তে শুরু করলো, যেখানে গুটি গুটি ইংরেজিতে অক্ষরে লেখা ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে জেকে স্যার ফ্রম অ্যাস। বাস এতটুকুই। উইস্কারটা পড়ে শিউকুচকে ডুপ্লেক্স বাড়িটার দোতলার কর্নার রুমটার দিক দিয়ে দৃষ্টি নিক্ষেপ করছে অরু, যেখানে এই মুহূর্তে কৃতিক ঘুমিয়ে আছে। প্রায় 2 দিন পর কাল মাঝরাতে বাড়ি ফিরেছিল কৃতিক। রাতে যখন অরু পানি পান করতে নিচে নেমে আসে তখনই দেখতে পায় কৃতিককে অন্ধকার রুমে কাউচের উপর বসে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নিজের পায়ে নিজে ব্যান্ডেজ করছে সে। ব্যান্ডেজ করা হয়ে গেলে গায়ের জামা কাপড়গুলো ওখানে ছুঁড়ে ফেলে দিয়ে খোঁড়াতে খোঁড়াতে নিজের রুমে চলে যায় কৃতিক। পরে অবশ্য অরু নিজে কৃতিকের জামা কাপড়গুলো লন্ড্রিতে দিয়েছিল, কিন্তু ক্ষত কি করে হলো সেটা জিজ্ঞেস করার আর সাহস হয়ে ওঠেনি। দেখা গেল জিজ্ঞেস করতে গেলে উল্টো থাপ্পড় মেরে গাল লালি করে দিল। যে পরে মান সম্মান খোয়ানোর ইচ্ছে নেই ওর। তার উপর কথায় কথায় যে অপমান সহ্য করে সেই ঠের। মনে মনে কথাগুলো ভেবে নিয়ে বুকে সমেত ঘরে চলে গেল অরু। বেলা তখন 10টা কি 11টা। বাইরে বৃষ্টি নেই, তবে কালো মেঘে ছেয়ে আছে চারিপাশ। তখনই একেবারে তৈরি হয়ে একটা ব্ল্যাক বেল্টের ঘড়ি হাতে পেঁচাতে পেঁচাতে নিচে নামলো কৃতিক। দেখে মনে হচ্ছে বাইরে যাবে, তবে যাওয়ার আগে বাদ সাথে অরু তাজা গোলাপের বুকেটা সামনে বাড়িয়ে দিয়ে একগাল হেসে বলে, হ্যাপি বার্থডে ভাইয়া। ভাইয়ের শব্দটা উচ্চারণ করতে অরুর একটু কষ্ট হলো বইকি। কৃতিক কোনো প্রতিক্রিয়া করতে পারল না। তার আগেই একের পর এক গগন কাঁপানো হাঁচি দিতে শুরু করলো ও। কৃতিক একাধারে হাঁচি দিয়ে যাচ্ছে। হাঁচি দিতে দিতে ও নাকের ডগা লাল বর্ণ ধারণ করেছে ফুচ করে। কৃতিকের এমন বিরূপ প্রতিক্রিয়া অরু একটু ভরকে যায়। ব্যস্ত ভঙ্গিতে বলে, কি হয়েছে আপনার, ঠিক আছেন? কৃতিক হাঁচির মাঝখানে জবাব দেয়, ইডিয়েট, ওটাকে সরা, রোজে আমার অ্যালার্জি আছে। অ্যাগেইন হাঁচু। প্রায় মিনিট 10 পর একটু স্বাভাবিক হয় কৃতিক। যখন আবারও বাইরের উদ্দেশ্যে পা বাড়ে তখনই দ্বিতীয়বারের মতো পিছু ডেকে ওঠে অরু। কৃতিক বিরক্ত হয়ে তর চেপে বলে, হোয়াট হ্যাপেন্ড অরু, কি চাইছিস তুই? না মানে কোথাও যাচ্ছেন? ভার্সিটিতে যাচ্ছি, এক্সাম আছে।
আর কিছু? এমা, আপনি তো 30+ এখনো পড়াশোনা শেষ করতে পারেননি। আমার নয়, আমার স্টুডেন্টদের এক্সাম আছে। অ্যান্ড তুই কি ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে বয়সের খোঁটা দিলি? অরু সচকিত হয়ে এদিক ওদিক মাথা নাড়ালো, তবে এটা বুঝতে পারলো না এত ধন সম্পদ প্রতিপত্তি থাকা সত্ত্বেও কিসের অভাবে কৃতিক বিজনেস ছেড়ে দিয়ে চাকরি করে। শুনে রাখ, যদি দিয়েও থাকিস আমার লস নেই, বরং তোরই লস। দেখবি দিন শেষে তোর কপালেও একটা বুড়ো বর জুটবে। অরু মুখ কাঁচামাচু করে বলল। এভাবে কেন অভিশাপ দিচ্ছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? কৃতিক একটু ব্যথাতুর হাসি হাসল, অতঃপর বলল। সিরিয়াসলি, আমার এইজের কাউকে বিয়ে করাটা তোর কাছে অভিশাপের মতো? অরু মনে মনে বলল। অবশ্যই। আমি তো নিখিল ভাইয়ের মতো ইমিডিয়েট সিনিয়র কাউকে বিয়ে করব। অরু চুপ হয়ে গিয়েছে দেখে কৃতিক গড়িতে নজর দিয়ে দ্রুত হাঁটা দিল। তখন আবারও দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো অরু। অরুর বলা একটু আগের কথায় কৃতিকের মেজাজ এমনিতেই তুঙ্গে, তার উপর এখন বারবার পথ আটকাচ্ছে মেয়েটা। কি চাইছে ও? রাগের তোপে দাঁত কটমট করতে করতে কৃতিক বলে। কি চাই? যাবি আমার সাথে? পকেটে করে নিয়ে যাব। উঠবি পকেটে? আয় তাহলে। অরু এদিক ওদিক মাথা নাড়ায়। মাথা গরম হয়ে আছে অরু, রাস্তা ছাড়, নয়তো তোর ওই নরম গালে কষিয়ে একটা থাপ্পড় দেব আমি, যেটা আমি দিতে চাচ্ছি না। অরু শুকনো ঢোক গিলে একটা প্যাকেট এগিয়ে দিল কৃতিকের মুখের দিকে। কৃতিক কুচিত করে বলল। কি এটা? অরু ভয় ভয় মাথা নিচু করে জবাব দেয়। পায়েস। আজ আপনার জন্মদিন, তাই জানেন আপা বলে আমার হাতের ডেজার্ট নাকি অমৃত। সম্পর্ক যেমনই হোক না কেন, আপনি তো আমার ভাইয়েরই মতো, তাই না? অরুর বলা শেষ কথাটা তীরের ফলার মতো মস্তিষ্কে গিয়ে আঘাত করলো কৃতিককে। ও চুপচাপ প্যাকেটটা হাতে নিল, অতঃপর 2 কদম এগিয়ে গিয়ে প্যাকেটটা ময়লার বিনে ফেলে দিয়ে চোয়ালটা শক্ত করে অরুর দিকে আগুন ঝরা দৃষ্টি নিক্ষেপ করে বলল। শেম অন ইয়োর ফাকিং সিম্প্যাথি। তারপর হুড়মুড় করে বেরিয়ে গেল গেট ছাড়িয়ে। অরু এখনো একই জায়গায় শটান দাঁড়িয়ে। না চাইতো এইভাবে বারবার অপমানিত হতে হয় কৃতিকের কাছে। কই অনুর সাথে তো এমন আচরণ করে না, শুধু ওর সাথেই কেন? ওর উপর কিসের এত রাগ কৃতিকের ভেবে পায় না ওরও। তাছাড়া ও তো কোনো সিম্প্যাথি দেখানোর জন্য ডেজার্টটা বানায়নি, বরং অনেকটা ভালোবাসা আর আন্তরিকতা থেকেই তো বানিয়েছিল। যেখানে ওর নিজেরই করুণা অপছন্দ, সেখানে ও কিনা কাউকে করুণা করবে, তা আবার জায়ান কৃতিককে, যার করুণায় বেঁচে আছে ওরা। হাস্যকর। তাহলে এই কৃতিক আদতে কোন করুণার কথা বোঝালো? বাট ডিড হি ম্যান? রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকা চেনা পরিচিত মার্সিডিজ দেখেই, গাড়িটা দেখেই বেশ অবাক হলো সায়র। মনে মনে ভাবল, মাঝ রাস্তায় কৃতিক গাড়ি থামিয়ে করছেটা কি? আশ্চর্য। তৎক্ষণাৎ নিজের গাড়ি ব্রেক কষে রাস্তা পার হয়ে স্থির গাড়ির জানালার গ্লাসে আঙুল দিয়ে 2-3 বার ঠুকা দিল ও। ভেতর থেকে সায়রকে দেখতে পেয়ে জানালার কাছ নামিয়ে কৃতিক বলে। কি সমস্যা? অনেক সমস্যা। এই বলে গাড়ির ভেতরে এসে বসে পড়ে সায়র। গাড়িতে বসা মাত্রই কৃতিকের দিকে তাকিয়ে সায়র যা দেখলো তাতে আপাতত ওর চোখ কপালে। গাড়িতে ঢুকে সায়র দেখতে পায় কৃতিক আরাম করে বসে অন টাইম চামচ দিয়ে পায়েস খাচ্ছে। সায়র সন্দিহান হয়ে চোখ ছোট ছোট করে বলল, তুই এই রাস্তার মাঝখানে পায়েস কোথায় পেলি? কৃতিক খেতে খেতে বাম হাত উঁচিয়ে পেছনের ডাস্টবিনের দিকে দেখিয়ে দিল। কৃতিকের কথা সায়র চোখ মুখ কুচকে ফেলল, অবিশ্বাসের সুরে বলল। কি, তুই ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছিস? কৃতিক অপনিজ মাথা নাড়ল। ছি কৃতিক, ছি। তুই এখনো এতটাও অসহায় হয়ে যাসনি যে ওখান থেকে খাবার তুলে খেতে হবে তোর? আমরা এখনো আছি কি করতে? ভাই তবে আমাকে একটু দে, ইটস লুক ইয়ামি। সরি ব্রো, এটার 1 চিমটি ভাগও আমি কাউকে দিতে রাজি নই, ইভেন কোনো দিন না। পুরোটা আমার। তারপর বিড়বিড়ে অস্পষ্ট সুরে বলল, ও পুরোটাই আমার, অনলি মাইন। ঠিক? সায়র বোঝার চেষ্টা করল, বলল। তুই আবার ডেজার্টের প্রতি এতটা আপসেট? আচ্ছা। কৃতিক মনে মনে বলল, কি বলেছিস? শি ইজ মাইন ডেজার্ট। কথাটা বলতে গিয়ে এক চিলতে মৃদু হাসি খেলে গেল ওর ডার্ক ব্রাউন ঠোঁচে জুড়ে। তারপর আবারও তলিয়ে যায় গভীর ভাবনায়। আনমনে বিড়বিড়িয়ে বলে, তোর আপা ঠিকই বলে হার্টবিট, তোর রান্না করা ডেজার্ট অমৃত। কৃতিকের কথা টোন ধরতে পারছে না সায়র।
ও কখনো এতটা নরম সুরে ঠোঁটে হাসি রেখে কথা বলতে দেখেনি কৃতিককে। জায়ান্ট কৃতিক অলওয়েজ স্ট্রং থাকতে পছন্দ করে, উইক বিহেভিয়ার ওর দ্বারা হয় না। তাহলে হুট করে হলোটা কি ভাবছে সায়র। একমাত্র ড্রাঙ্ক হলেই এমন আচরণ করে কৃতিক, তাই উদ্গ্রীব হয়ে সায়র শুধালো। আরে ওকে ব্রো। কৃতিক কুটিল হেসে জবাব দেয়, One day you will meet someone sure and it will literally take your breath away. তখন ভালো মন্দ ঠিক বেঠিক উচিত অনুচিত কোনোটাই মস্তিষ্কে আটকায় না। যা এসে হৃদয়ে আটকায় সেটা হলো কাছে পাবার প্রবণতা। অ্যাট এনি কস্ট তাকে চাই। ইউনো আমি জায়ান কৃতিক চৌধুরী মাত্র ডাস্টবিন থেকে তুলে এনে খাবার খেয়েছি। ইট ওয়াজ ওয়ার্ম অ্যান্ড আই ফিল সো মাচ হ্যাপি। সায়র ওর কথার আগামাথা কিছুই বুঝতে পারলো না। কার কথা বলছে ও, কেনই বা বলছে? আগে তো কখনো বলেনি। ইভেন প্রেম ভালোবাসা এই সমস্ত কথা শুনলেও রেগে মেগে আগুন হয়ে যেত এ যে মানুষটা, তার হঠাৎ হলোটা কি আজ? চকিতে প্রশ্নে ছিল সায়র। ব্রো ওই ডেজার্টে কিছু মেশানো ছিল না তো? কৃতিক জবাব দেয় না, শুধু বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিতে আনমনে বলে, ছিল তো আমার হার্টবিটের ছোঁয়া অ্যান্ড ইটস মাই পার্সোনাল ড্রাগ। সন্ধ্যা হতে না হতেই ঝুম বৃষ্টি নেমেছে আকাশ বাতাস ছাপিয়ে। বাড়িতে বিদ্যুৎ নেই, মোম জ্বালিয়ে রেখেছে অনু একটু আগে কল দিয়ে জানিয়েছে বৃষ্টিতে হসপিটালে আটকা পড়েছে ও। চিন্তা না করতে অরু মাত্রই কথা শেষ করে উপরে চলে যাচ্ছিল, তখনই গেট খুলে ভেতরে ঢুকে বৃষ্টিতে ভিজে জুবুথুবু হয়ে যাওয়া কৃতিক, মোমের আলোয় থরথর করে কাঁপতে থাকা কৃতিককে দেখে মায়া হলো অরুর। ও এগিয়ে গিয়ে কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে চাইল, কিন্তু তখনই সকালের সেই অপমানের কথাটা মনে পড়তে আবারও পিছু হেঁটে পা বাড়ল নিজের ঘরের দিকে। দুপা সিঁড়ির দিকে এগোতেই পেছন থেকে কাট কাট আওয়াজ ভেসে এলো কৃতিকের। দেখছিস শীতে কাঁপছি, তবুও টাওয়েল এগিয়ে না দিয়ে চলে যাচ্ছিস। আক্কেল কি পানির সাথে গুলে খেয়েছিস? অরু একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, নিয়ে আসছি। উপর থেকে টাওয়াল নিয়ে এসে চেহারা একটু রাগি রাগি ভাব করে এগিয়ে যায় কৃতিকের কাছে। অরু টাওয়াল দেওয়ার জন্য হাত বাড়াতে কৃতিক খপ করে অরুর হাত সহ টাওয়াল ধরে নেয়। তারপর ওর হাত দিয়েই নিজের মতো করে চুল মুছতে থাকে। আরে আরে কি করছেন? লাগছে তো হাতে। ভাত তো আমার থেকে বেশি খাস, তাহলে লাগে কেন? খাওয়ার খোটা দিচ্ছেন? তুই আমার সব সম্পত্তি খেয়ে ফেললেও সেটা দেব না। কি বললেন? ওর কথার পিছে কৃতিক কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজা ঠেলে এলিসা, অর্ণব, সায়র, ক্যাথলিন সবাই একই সুরে চেঁচিয়ে বলে ওঠে, সারপ্রাইজ। ওইদিকে কার উপস্থিতি টের পেতে অরুকে এক ঝটকায় দূরে সরিয়ে দেয় কৃতিক। অরু মেঝেতে ছিটকে পড়ে আর্তনাদ করে ওঠে। আমার কোমর! কৃতিকের ডুপ্লেক্স বাড়িটা অত্যাধুনিক হলেও পরিধিতে খুব একটা বড় নয়। নিচতলায় হল আর গ্যারেজ ছাড়া আলাদা কোনো শোবার ঘর নেই, আর উপরতলায় একটা মাস্টার বেড যেটা কৃতিকের নিজের, অন্যটা গেস্ট রুম, সেখানে আপাতত অরুরা থাকে। এছাড়া একটা রুম রয়েছে, সেটা কৃতিকের ব্যক্তিগত জিমনেশিয়াম। তবে এই পুরো বাড়িতে সব থেকে যেটা সুন্দর তা হলো দুই সাইডের দুটো টানা ছাদ বারান্দা, আর তার একটাতে রয়েছে মিনি সাইজের একটা সুইমিং পুল। ওই 2-3টা বাথটবের সমান পানি হবে আর কি। মূলত এটা ব্যবহারের থেকে সৌন্দর্য বর্ধনের জন্যই বেশি তৈরি করা হয়েছে। সন্ধ্যা রাতের ফ্রেগ্রেন্স মোমের লালচে আলোতে পুলের অগভীর নীল পানিটুকু ঝিলমিল করছে। দেখলে মনে হবে কোনো জাদুকরের তন্ত্রমন্ত্রের ফল। তাতে আপাতত পা ডুবিয়ে বসে আছে এলিসা, অর্ণব, সায়র আর ক্যাথলেন। যদিও বাইরে হুহু ঠান্ডা, তবে সেটাই উপভোগ করছে ওরা। এলিসা, অর্ণব আর সায়র হলো কৃতিকের বেস্ট ফ্রেন্ড, পরিবারও বলা চলে। ওদের সবার জীবনে কোনো না কোনো অপূর্ণতা দিয়ে ঘেরা, চারজনই পিছু টানবিহীন ছন্ন ছাড়া মানুষ। সোজা পথে না হেঁটে আঁকা বাঁকা পথের অ্যাডভেঞ্চার শিহরণ পেতেই বেশি পছন্দ করে ওরা। সামনে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও মূলত চারজনের জীবনেই এক একটা গোলক ধাঁধা, আর সে কারণেই হয়তো ওরা দীর্ঘদিনের বন্ধুত্ব ওদের। কৃতিক এখনো ভেবে পায় না ওর মতো এক বদমেজাজি রকচটা মাথা গরম ছেলের সাথে ওরা এতগুলো বছর কিভাবে কাটিয়ে দিল, তাও উইদাউট এনি কমপ্লেন। ছাদ বারান্দা রেলিং ঘেঁষে দাঁড়িয়ে
মেঘলা আকাশের পানে এক নাগারে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে কৃতিক। সেদিকে মুগ্ধ নয়নে তাকে আছে ক্যাথলিন। ক্যাথলিন হলো এলিসার কাজিন, বয়সে ওদের থেকে বেশ ছোট। অনুর বয়সী হবে হয়তো, তবে কেন যেন কৃতিকের প্রতি ওর অন্যরকম দুর্বলতা। ওর কোনো বাইক রাইড কম্পিটিশন মিস করে না ক্যাথলিন। এছাড়া বাইক রেসিং ফ্যান ক্লাবের টপ ফ্যান ব্যাচও ওর দখলে, আর সেখানে কৃতিক থাকে সবসময় নাম্বার 1 চেঞ্জিংয়ে। মোট কথা, রাইডার জেকের খুব বড় ভক্ত ক্যাথলিন। যদিও কৃতিকের এসব পিছে বিন্দুমাত্র ধারণা নেই, ও তো কেবল নিজের ছন্ন ছাড়া হৃদয়টাকে একটুখানি প্রশান্তি দেওয়ার জন্যই জীবনটাকে অযাচিত বিপদের মুখে ঠেলে দেয়। কেন যেন এই ব্যাপারটায় এক পৈশাচিক আনন্দ পায় কৃতিক। ক্যাথলিনের ভালো লাগার ব্যাপারটা এলিসা সহ বাকি দুজনও জানে, তবে বয়সের দোহাই দিয়ে কেউই খুব একটা পাত্তা দেয় না। আজ কৃতিকের জন্মদিন বলে কেটে কেটে হাজারো অনুরোধ করে তবে এলিসার সাথে এসেছে সে, সাথে করে কৃতিকের জন্য গিফটও এনেছে। তবে সে গিফটে জীবনেও কৃতিক খুলে দেখবে কিনা বলা বাহুল্য। বৃষ্টিতে আটকে গিয়ে অনু এখনো ফেরেনি বলে সারা সন্ধ্যা অরুও আর নিজের রুম থেকে বের হয়নি। তবে এখন তো বৃষ্টি কমেছে, আপা ফিরলো কিনা তা দেখতে কেবলই রুমের বাইরে করিডোরে পা রেখেছিল অরু। ঠিক তখনই ছাদ বারান্দা থেকে হাঁক ছেড়ে ডেকে উঠল এলিসা। এই যে শোনো, আমাদের সবার জন্য হট কফি বানিয়ে নিয়ে এসো তো। এলিসার কথায় বাদ সাথে সায়র খানিকটা গলা নামিয়ে বলে, ওই কাকে কি বলছিস? ও কি সার্ভেন্ট নাকি? ও কৃতিকের স্টেপ সিস্টার। অবাকের চরম সীমানায় গিয়ে এলিসা বলল, কি বলিস? কিন্তু কীর্তিক যে বলো ট্রিট হার লাইক এ সার্ভেন্ট। তার কট মুটিয়ে কৃতিকের দিকে চাইল, যে এখনো ভাবলেশীন হয়ে একইভাবে দাঁড়িয়ে আছে। তারপর চোখ ঘুরিয়ে এলিসাকে বলে, আমাকেও একই কথা বলছে বাদরটা। বোনকে বোন বলে পরিচয় দেয় না। কতটা খারাপ ভাবতে পারছিস? ব্যাপারটা আন্দাজ করতে পেরে তখনই অরুকে নিষেধ করার জন্য করিডোরে উকি দিল এলিসা, কিন্তু দেখলো অরু সেখানে নেই। নিজের কথা এই মুহূর্তে নিজে লজ্জিত ও, তাই কৃতিকের দিকে তাকিয়ে কট মুটিয়ে বলা, দাঁড়া, আমি দেখাচ্ছি ওকে। ওদের কথা শুনতে না পেয়ে অর্ণব গোয়েন্দাদের মতো সন্ধিয়ান হয়ে প্রশ্ন ছিল, এই কি বলিস তোরা ফিসফিসিয়ে? আমার নামে কিছু নয় তো? আমাকে নিয়ে কিছু বললে কিন্তু একদম পার পাবি না, বলে দিলাম, সব বের করে ফেলবো। সায়র বিরক্ত হয়ে চোখ উল্টে বলল, ভুলে যাস না অর্ণব, তুই একজন হ্যাকার, কোনো ম্যাজিশিয়ান নস যে মনের কথা বের করে ফেলবে। ওদের কথার বহরে কৃতিকও এবার ঘুরে দাঁড়ালো। তৎক্ষণাৎ কথা শুনল এলিসা। যে কে আরও তোর বোন হয়, আগে বলিসনি তো। কৃতিকের সোজা সাপটা জবাব, বোন হয় না তাই বলিনি। তাছাড়া ও কেন আমার বোন হতে যাবে? আমার বোন হওয়ার কি যোগ্যতা আছে ওর? এলিসা পাল্টা প্রশ্ন করবে তার আগেই ট্রেতে করে সবার জন্য গরম গরম কফি নিয়ে হাজির হয় অরু। অরু অবশ্য কফি চাওয়াতে তেমন একটা এগোতে লাগেনি। কফি তো চেয়েছে, তাছাড়া বাড়ি বই আসা সবাই তো মেহমান, এতটুকু নিঃসংকোচে করা যায়। কিন্তু অরুকে একজন আর মোটেও ভালো লাগেনি, আর সেটা হলো ক্যাথলিন। মানে ও এই ব্যাপারটা নিতেই পারছে না, যেখানে ও হাজার চেষ্টা করেও তবে কৃতিককে একটু চোখে দেখতে পায়, সেখানে এই ব্রাউন স্কিন লম্বা চুলের অলা মেয়েটা কিনা কৃতিকের বাড়িতে 24 ঘন্টা থাকে, দিনটা কৃতিকের মুখোমুখি হয়, ওর সাথে কথা বলে, হাসাহাসি করে। ব্যাপারটা ভাবতে ক্যাথলিনের কেমন গা জ্বলে উঠল। কোনো এক অজানা কারণে হুচ করে মেয়েটার প্রতি রাগ উগড়ে আসছে ওর। ওর ঠোঁটের কোণে লেগে থাকা হালকা আন্তরিকতা মাখা হাসিটা দেখে একান্তে ফুসফুস করছিল ক্যাথলিন। তখনই ওর দিকে কফির কাপটা এগিয়ে দেয় অরু, কিন্তু ক্যাথলিন তো এটা নিবে না, সবার সামনে ফিরিয়ে দিতেও পারবে না, তাই ইচ্ছে করে এই গরম কফিটা উল্টে দেয়, ফেলে দেয়। তবে অসাবধানতায় পুরো কফিটা অরুর হাতে ছিটকে পড়ল। কফিটা ছিল ধোয়া ওটা আগুন গরম, তবুও অরু চেঁচালো না, কেবল আহ শব্দে মৃদু আর্তনাদি বেরিয়ে এলো ওর মুখ থেকে। তৎক্ষণাৎ ওর কাছে ছুটে এলো সায়র। অন্যরাও ব্যস্ত হয়ে পড়েছে ও ঠিক আছে কিনা দেখার জন্য, শুধু কৃতিক ছাড়া। ও এখনো নিজের জায়গাতে স্থির দাঁড়িয়ে সবটা দেখেছে। নিজের অজান্তেই কখন যে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলেছে হদিস নেই তার। সার তাড়াহুড়ো করে অরুর হাতটাকে টেনে উল্টো পাল্টে দেখে নিল, হাতের অনেকটাই জায়গা ধরে লালচে বর্ণ ধারণ করেছে। অরুর চোখ মুখ এখনো খিচে বন্ধ করে বসে আছে, মুখে কোনো রানে, কেবল চোখ দিয়ে চুপচুপ করে ঝরে পড়ছে ব্যথিত নোনা জল। আরে ওকে বেবি? উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলো সায়র। অরু জবাব দিল না, বসে রইল একইভাবে। ওর হাতে জ্বালা করছে ভেবে
পুলের শীতল পানিতে হাত ডুবিয়ে দিল সায়র। কয়েক মুহূর্তেই পর পিটপিট করে চোখ খুলল ওরু। ঠান্ডা পেয়ে সত্যিই বেশ আরাম লাগছে এখন। ওইদিকে এলিসা ক্যাথলিনের দিকে চেয়ে চোখ পাকাতে ক্যাথলিন এসে ক্ষমা চাইল ওরুর নিকট। I'm sorry, Oru. I didn't mean it. ওরু যে রাগ নেই তেমন না। ও দেখেছে ক্যাথলিন ইচ্ছা করে কফিটা ফেলেছে। মেয়েটার কর্মকাণ্ডে রাগও লাগছে খুব, তবুও সবার সামনে মনুষ্যত্ব আর চক্ষু লজ্জার খাতিরে বলল, ইটস ওকে। অনেক তো হয়েছে। অরু, ভেতরে যা, আমি মলম নিয়ে আসছি তোর জন্য। ওরুর চোখের দিকে অগ্নি দৃষ্টিতে তাকে খুব স্বাভাবিক ভঙ্গিতে এই কথাটা বলল কৃতিক। এই আগুন ছড়া লিলিহান দাবানলের মতো চোখে কোনো মায়া কিংবা কাতরতা ছিল না। ওরু নিশ্চিত। তাহলে কি ছিল? হিংস্রতা? কিন্তু কেন? এত ভাবার সময় নেই। যেতে বলেছে, চলে যাওয়াটাই উত্তম। শুধু শুধু তাদের কোয়ালিটি টাইমে কাবাব মেয়ে হাজির হয়ে গেল। ও ব্যাপারটা ভেবে লজ্জায় মাথা নিচু করে ছাদ বারান্দা থেকে ত্যাগ করলো ওরু। ওরু রুমে পা রেখেছি কি রাখিনি তার আগে ওর রুমে ঢুকে ধাপ করে দরজা বন্ধ করে দেয় কৃতিক। এর আগে কখনই এমনটা করেনি ও, তাই এমন হঠাৎ আগমনে ওরু একটু ভয় পেয়ে গেল। দুকদম পিছিয়ে পিঠ ঠেকালো শক্ত দেয়ালে। ফুল স্লিভ টি শার্টের দু হাতা উপরে তুলতে ধীর পায়ে ওর দিকে এগিয়ে এলো কৃতিক। অন্ধকারের মধ্যেই সামান্য ফ্ল্যাশের আলোয় কৃতিকের ভয়ঙ্কর অগ্নিমূর্তি দেখে ভয়ের তো ঢোক গেল ওরও। গলায় কথা আটকে আসছে, তবু আমতা আমতা করে রিনটি নিয়ে বলল, কি করছেন? ভয় লাগছে আমার। হাউ ডেয়ার ইউ। একটা কোল্ড আর ডমিনেটিং কণ্ঠস্বর কানে এলো ওরর। অজানা অধিকার বোধ উপচে পড়ছে প্রত্যেকটা শব্দে। কি করেছি? ভয় ভয়ে শুধায় ওরু। কৃতিক এগিয়ে এসে অরুর ছ্যাঁকা লাগা লালচে হাতটা শক্ত করে চেপে ধরল। এবার ভীষণ ব্যথা পেল ওরু। ব্যথায় অনেকটা জোরে ছিঁচিয়ে উঠল। লাগছে আমার। কৃতিক থামতো না। ওই হাতটা ধরে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে শাওয়ার জেল লাগিয়ে ইচ্ছে মতো ঘুরতে থাকলো অরুর দগদগে পোড়া হাতটাকে। বিস্ময়, আতঙ্ক আর ব্যথা জর্জরিত অরুর আপনা আপনি হাত চলে গেল মুখের উপর। চোখ কামড়ে কান্না আটকে পড়ল। কি করছেন আপনি? কোন স্বাভাবিক মানুষ কি এতটা ব্যথা দিতে পারে? খুব মনোযোগ দিয়ে ময়লা পরিষ্কার করার মতন অরুর হাতটাকে ঘষতে ঘষতে কৃতিক জবাব দেয়, আমি স্বাভাবিক? তোকে কে বলল? একে তো পুরে চামড়া নরম হয়ে আছে, তার উপর এতক্ষণ যাবত এক নাগারে ঘষা মাজার ফলে হয়তো সেটাও উঠে গিয়ে রক্তাক্ত হয়ে গিয়েছে। তাই তো অরুর কান্না এবার জোয়ার এলো। কাঁদতে কাঁদতে নিচে বসে পড়লো ও। পারছি না, ছাড়ুন দয়া করে, ব্যথায় কলিজা ছিঁড়ে যাচ্ছে। এবার কৃতিক ওর হাতটা ছেড়ে দিল। অতঃপর ফ্যানায় ভর্তি হাতটা দুগালে চেপে ধরে পড়ল। নেক্সট টাইম এমন করলে শুধু হাত নয়, বাথটাবে ছুঁড়ে ফেলে পুরো শরীর ধুয়ে তবেই ছাড়বো। আই রিপিট, পুরো শরীর। কান্নারত অরু বলে, আমি করেছিটা কি? কৃতিক একটা বিরক্তি মাখা হাসি ছিল অরুর পানে। তারপর নজর ধস চেপে হিসি বলল, ইন ফিউচার ডোন্ট ডেয়ার টু টাচ এনিওয়ান এলস। আজ সারা রাতেও হয়তো বিদ্যুৎ আসবে না। না এখনো অনু ফিরেছে। একে তো অনুর জন্য চিন্তা মাথা ফেটে যাচ্ছে, তার উপর সন্ধ্যা রাতে ঘটে যাওয়া অমীমাংসিত ঘটনাগুলো মাথা চারা দিয়ে উঠেছে বারংবার। বিছানায় আশ্রয় হয়ে নিজের ব্যান্ডেজে পেঁচানো হাতটা দিকে উদাসীন হয়ে তাকিয়ে আছে ওরু। তখন কৃতিক ব্যথা দিয়েছিল ঠিকই, আবার নিজ হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজও করে রেখে দিয়েছে। এই লোককে ঠিক কি বলবে ভেবে পায় না ও। পাগল নাকি ভিনগ্রহ বাসিন্দা? অরুর আনমনা ভাবনা ছেদ ঘটে। দরজায় কর্নার আওয়াজ পেয়ে এভাবে অপরিচিতদের মতো নক করায় অবাক হয় অরু। নিশ্চয় আপা নয়, তাই একটু ঠিকঠাক হয়ে বসে পড়ল। আসুন। সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে এলিসা মেয়ে, তবে চলন বলন কোনোটাই মেয়েদের মতো নয়। ওর পরনে সেটে আছে কালো স্কিনি প্যান্ট আর ক্রপ টপ, তার উপর শীতের ওভারকোট। ববকাট চুলগুলো গাঢ় বাদামি রঙে রাঙানো, সুন্দর ঠোঁটগুলোতে ম্যাট নুট শেডের লিপস্টিকের আস্তরণ। এক ঝলক দেখলে মনে হবে মাত্র টিভি থেকে বেরিয়ে এসেছে সে। এলিসার কৃত্রিম সৌন্দর্যের কাছে অরুর অপার্থিব সৌন্দর্যকে নিছকে সাদামাটা আর ফিকেই লাগছে। অরুর নিজেরও কেমন যেন সংকোচবোধ হচ্ছিল, কিন্তু এলিসার সম্মোহনী হাসি আর স্নেহ জড়ানো কণ্ঠস্বরে কয়েক মুহূর্তের মধ্যেই তা উবে গেল। পাছে তৈরি হলো ভিন্ন ধারণা, এলিসা মেয়েটা মোটেও খারাপ না। এলিসার রুমে ঢুকে প্রথমে অরুর হাতটা সাবধানে উল্টে পাল্টে দেখলো, তারপর বলল, ব্যান্ডেজ করার মতো তো অতটাও লাগেনি, তাহলে ব্যান্ডেজ কে করলো? অরু কথা ঘুরিয়ে বলল, আমি করেছি।
যাতে তাড়াতাড়ি কমে যায় ব্যথা। এলিসা শব্দ করে হেসে বলল। তোমার অনেক বুদ্ধি, বুঝেছি। এলিসার কথায় অরু হেসে দেয়, তারপর বলে, আমি জানি আপনি মজা করছেন। এই মেয়ে, আপনি করে কাকে বলছো? আমি কীর্তিকের বেস্ট ফ্রেন্ড হতে পারি, কিন্তু আমি এখনো সুইট 16। আমাকে তুমি করে বলবে, বুঝলে? ঠিক আছে আপু, বলবো, কিন্তু বেস্ট ফ্রেন্ড বানানোর জন্য আর মানুষ পেলে না? ওই হনুমানটাকে না, মানে কৃত্তিক ভাইয়াকে? এলিসা ঠোঁটের কোণে হাসি নিয়ে জবাব দেয়, মানুষ হিসেবে কীর্তিক কেমন আমার জানা নেই অরূপ, তবে ফ্রেন্ড হিসেবে ওদের তিনজনেরই জুড়ি মেলা ভার। আমি খুব লাকি জানো, ওদের মতো বন্ধু পেয়েছি। আমাদের চারজনের কারোরই টাকা পয়সা কিংবা অর্থবিত্তের অভাব নেই। আমাদের যেই জিনিসের সব থেকে অভাব তা হলো একটা পরিবারের স্বার্থহীন উষ্ণ ভালোবাসার মানুষের অভাব। আমরা চারজনই ভালোবাসার কাঙাল, পরিবারের কাঙাল। তাই হয়তো উপরালা আমাদেরকে বন্ধুত্বের মতো সুন্দর একটা সম্পর্কে বেঁধে দিয়েছেন। এলিসার কথার পাছে অরু নিঃশব্দে ভারী নিঃশ্বাস নেয়। একটু থেমে এলিসা আবারও বলল, অর্ণব আর সায়রের তাও বাবা মা নেই, কিন্তু আমার কীর্তিকের তো থেকেও নেই। অরু মেকি হেসে জানার ভান ধরে বলল, না আপু, ভুল ভাবছেন। কৃত্তিক ভাইয়ারও বাবা মা কেউ নেই। এলিসা অবাক চোখে অরুর পানে চাইল, মনে মনে ভাবল, তার মানে এই মেয়ে কিছুই জানে না। কি হলো আপু, কিছু ভুল বললাম? কীর্তিকের মা বেঁচে আছে অরূপ। শি ইজ এ কমপ্লিটলি অ্যালাইভ অ্যান্ড লিভ ইন উইথ অ্যানাদার ম্যান। এলিসার কথায় অরু যেন আকাশ থেকে পড়ল। তাহলে কি এতদিন ধরে ও ভুল জানতো? কৃতিকের মা মারা যায়নি? এলিসা আরও খানিকটা জটলা খুলবে তার আগে ক্যাথলিনের বিকট চিৎকার শুনে ছুটে বেরিয়ে যায় এলিসা। পেছন পেছন এগিয়ে যায় অরুও। হল রুমের মধ্যখানে বসে থরথর করে কাঁপছে ক্যাথলিন। ওকে চারিদিক থেকে ঘিরে রেখেছে অর্ণব, সায়র আর কৃতিক। সেদিকে তাকিয়ে কাউচে বসে বসে আপেল খাচ্ছে। এলিসা দোতলার করিডোরের দিকে এক নজর পরখ করে দৌড়ে নিচে নামলো। অরু সেখানেই দাঁড়িয়ে সবটা বোঝার চেষ্টা করলাম। কি হলো হঠাৎ ক্যাথলিনের? নিচে গিয়ে এলিসা জিজ্ঞেস করতে অর্ণব জানায় ক্যাথলিন হাতে ইলেকট্রিক শক খেয়েছে। হাতের অবস্থা বেগতিক, সেই সাথে পুরো শরীর থরথরিয়ে কাঁপছে। এলিসা বলল, কি করে হলো এসব ক্যাথ? ঘরে তো বিদ্যুৎই নেই। ক্যাথলিন কাপা কাপা গলায় বলো, কথা আমি জানি না, জেকে ভাইয়া বলেছিল এসপ্রেসো পান করবে, সেটা বানাতেই কফি মেকারের কাছে এসেছিলাম। তখনই শেষ করে আবারও হু হু করে কান্না ভেঙে পড়ে ক্যাথলিন। জেকে, তুই আবার কবে থেকে স্প্রেসো খাস? আগে তো দেখিনি। নিঃসংকোচে আপেলে কামড় বসাতে বসাতে কৃতিক বলে, আরে ইয়ার ঠান্ডার মধ্যে একটু তেতো কফি খেতে ইচ্ছে করছিল। তাছাড়া আমি তো আর ক্যাথলিনকে বলিনি, ও নিজেই বলল। আমি ভাবলাম কফি মেকারটা তো অ্যানালগ, ব্যাটারিতে চলে, রিস্কের তো কিছুই নেই। এলিসা আড়ালে নিঃশ্বাস ছেড়ে কিচেন কাউন্টারের দিকে এগিয়ে গিয়ে বলল, কোনো কফি মেকার আমি দেখিনি তো। সঙ্গে সঙ্গে ওর হাত টেনে ধরে অর্ণব। সচকিত হয়ে বলল, এলিসা একদম না, তোর কিছু হয়ে গেলে আমি শেষ। আশ্চর্য, শেষ মানে? তাছাড়া আমার হবেটা কি? তোকে নিয়ে আমি কোনো রিস্ক নেব না, ব্যাস। নিজের দিকে হাত টেনে বলে। অর্ণব হাত ছাড়। না, ছাড়বো না। অর্ণব এই মুহূর্তে খুবই সিরিয়াস। অন্য সময় হলে হয়তো এলিসার কথাই শুনতো। শায়র এদের সিনেম্যাটিক কাহিনী দেখে বিরক্তি প্রকাশ করে বলল, গাইস প্লিজ, গভীর রাত হয়ে যাচ্ছে। ক্যাথলিন বেচারিকে ডাক্তারের কাছে নিয়ে চল, ওকে চেক আপ করাতে হবে। ওরা সবাই চলে গিয়েছে কয়েক মুহূর্ত মাত্র। অরু এখনো করিডোরেই দাঁড়িয়ে আছে। কৃতিক ওকে লক্ষ্য না করে বাইরে এগিয়ে মেন সুইচ বোর্ডটা অন করে দিয়ে আসে। সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে ওঠে মাঝারি সাইজের অত্যাধুনিক হল রুমের চারপাশ। অরু সুকুঞ্চিত করে মনে মনে আওড়ালো, তার মানে বিদ্যুৎ অনেক আগেই এসেছে। উনি সুইচ বোর্ড অফ করে রেখেছিলেন, কিন্তু কেন? ভোর হতে না হতে গোল্ডেন গেট ব্রিজ দিয়ে ছুটছে গাড়ির বহর। কেবল গাড়ি নয়, ফরেনিয়ার, টুরিস্ট থেকে শুরু করে স্থানীয় পথচারী সবাই গন্তব্যের উদ্দেশ্যে পা চালাচ্ছে আপন গতিতে। সান ফ্রান্সিসকোর ছোট্ট শহরতলি ছাড়িয়ে মূল শহরে পা রাখলো কেবল মনে হয় যান্ত্রিক গাড়ি ছাড়া মানুষ পায়ে হেঁটেও পথ চলে। এছাড়া জায়গাটা ট্যুরিজম এরিয়া হওয়ায় সর্বক্ষণই লোকারণ্যই হয়ে থাকে। ছাদখোলা মার্সিডিজে বসে দিকভ্রান্তের মতোই এইদিক ওদিক তাকিয়ে মানুষ দেখছে উড়ো, যেন হাজার বছর পরে এই প্রাণীগুলো দেখা পেল সে। আর এমনটা হবে নাই বা কেন?
গত 1 মাস ধরে ওই নির্জন শুনশান বাড়িতে থেকে থেকে বিরক্ত ধরে গিয়েছে ওর। ঘর কোনো হাওয়ার দরুন টিকতে পেরেছে বই কি, অন্য কেউ হলে আলবাত পাগলই বনে যেত। তবে ওরও এই মুহূর্তে পাগলের মতো উদ্ভট চাহনি ফেলে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, যেন পৃথিবীর মাটিতে আজ ওর প্রথম দিন। ওরুর কাহিনী দেখে কৃতিক ফুট করে গাড়ির বাটনে প্রেস করে ছাদটা তুলে দিল। কৃতিকের এমন কাণ্ডে ওরু মুখ কালো করে ওর বাড়ি চাইল। সুন্দর ফর্সা চেহারার সাথে এঁটে থাকা তীক্ষ্ণ চোয়ালটা শক্ত হয়ে আছে বরাবরের মতন, চোখের সৌন্দর্যে সামিল হয়ে আছে কালো রঙা চৌকো রোজ চশমাটা। রাস্তার দিকে একধানে তাকিয়ে থাকা থেকে শুরু করে এক হাত দিয়ে ড্রাইভিং করা প্রত্যেকটা কাজে উপচে পড়ছে নজর করা আভিজাত্য আর পৌরুষত্ব। এই পুরুষের প্রতি যে কেউ এক দেখায় ফিদা হতে বাধ্য। তবে তার আচরণ এমন অমানবিক কেন, ভাবছে ওরু। কারণ এই বাহ্যিক সৌন্দর্যের সাথে ভেতরের মানুষটার যে কোনো রূপ মিলি খুঁজে পায় না। আমাকে দেখা বন্ধ কর, আমি ডিস্ট্র্যাক্ট হচ্ছি। এখন আর চোখ নামিয়ে নিজের হাতের দিকে চাইলো ওরু। সফেদ রঙা ব্যান্ডেজ হাতে নিয়ে আজ প্রথম দিন ভার্সিটিতে যাচ্ছে ও। আর এই ব্যান্ডেজ করা ক্ষতটা অন্য কারো নয়, বরং ওর পাশে মানুষটার দ্বারাই তৈরি। যদিও কৃতিক সবসময় তোমরা মুখেই থাকে, তবুও রাতে সেই ভয়ানক কোল্ড হার্ট আর অগ্নিদৃষ্টির কৃতিকের সাথে এখনকার কৃতিকের দিন রাত তফাৎ। আজ প্রথম দিন, তাই কৃতিকের সাথে যাওয়ার সুযোগ পেয়েছে ওরু। কারণ কৃতিকও ওই একই ইউনিভার্সিটির প্রফেসর। তবে কৃতিক এটাও সব জানিয়ে দিয়েছে আজই ফার্স্ট আর আজই লাস্ট। এরপর আর কখনো ওরুকে নিয়ে যেতে পারবে না ও। তার বদলে ওরুর জন্য বরাদ্দ করা হয়েছে একটা ছোট্ট সাইজের প্যাডেল বাইক বা সাইকেল। সফেদ ব্যান্ডেজটা নখ দিয়ে খুঁড়তে খুঁড়তে ওরু যখন নানান অযাচিত চিন্তায় বিভোর, ঠিক তখনই আপন ছুড়ে বেজে উঠল ওর মুঠো ফোনটা। কোনো এক কারণে অনেকটা তড়িঘড়ি করে ফোনটা কানে তুলল ওরু। ওপাশের ব্যক্তিকে কিছু বলার অবকাশ না দিয়ে উরু বলল, হ্যালো নীলিমা, অবশেষে ফোন করলি তুই। জানিস কাল সারা রাত তোকে ফোনে কতবার ট্রাই করেছি, একবারও কল তুলিসনি তুই। ওরুর যতটা উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বলল, নীলিমার কণ্ঠস্বর ছিল ততটা নির্জীব আর ক্লান্ত। ও বলল, আমি বুঝতে পারিনি এটা তুই। তাছাড়া কাল সারা রাত হসপিটালে ছিলাম, ফোন হাতের কাছে ছিল না। ওরু জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে, তুই ঠিক আছিস? হ্যাঁ রে, আমি ঠিকই আছি, কিন্তু তিথি নামটা শোনা মাত্রই ওরুর মনে পড়ে যায় সেদিনে তিথির করা অজস্র অপমানের কথা। পাছে এসে ভর করে তিথির প্রতি একরাশ ঘৃণা আর বিরক্তি। তবুও কথা আগাতে জিভ দিয়ে সামান্য ঠোঁট ভিজিয়ে ওরু সুদ হয়। কি হয়েছে? নীলিমা কাঁদো কাঁদো গলায় বলে, জানি না অরু, হুট করে আমাদের তিথির মতো চঞ্চল হাসি খুশি মেয়েটার সাথে এমনটা কেন হলো? কি হয়েছে সেটা তো বল। মাত্র একদিনে ওর সাথে অনেক কিছু হয়েছে অরু। কিছু তুচ্ছ কারণে ভার্সিটি তিথির ছাত্রত্ব বাতিল করে দিয়েছে। আর ঠিক সেই দিনই হুট করে ওর বাবার এত বড় পজিশনের জবটাও চলে গিয়েছে। একদিনের ব্যবধানে ওর বাবার ক্যারিয়ার সব শেষ হয়ে গিয়েছে। তাহলে ওর মনের অবস্থাটা একটাবার ভাব। আর সব থেকে আশ্চর্য ব্যাপার হলো, তিথির বাবা জেকে গ্রুপের মার্কেটিং ডিপার্টমেন্টের কর্মকর্তা ছিলেন। বহু বছরের ক্যারিয়ার হুট করেই শেষ। বলতে বলতে অনেকটা কান্নাই করে দেয় নীলিমা। তাহলে হসপিটালে কেন ছিলি? এতগুলো শখ একসাথে নিতে পারেনি তিথির আম্মু। এসব ঘটনায় কাল রাতে হুট করে উনি স্ট্রোক করে বসেন, তাই সেখানেই ছিলাম সারা রাত। কথাগুলো শুনে ওরুরও খারাপ লেগেছে, কিন্তু ওর তো এখানে কিছুই করার নেই। তাই ওরু চাপা নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করল, আন্টি এখন কেমন আছেন? আগের চেয়ে বেটার। এখন বল তোর খবর কি অরু? নীলিমাকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে উরু বলল, আমার কথা পরে বলবো, তার আগে তুই আমাকে বল নিখিল ভাই কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে? নীলিমা। ওরু মুখ থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি আকস্মিক ব্রেক কষল কৃতিক। হঠাৎ করে এমন হতে কম্পিত হয়ে উঠল ওরুর বক্ষপিঞ্জর। সামনের দিকে হুমড়ি খেয়ে পড়তে পড়তেও যেন বেঁচে গেল ও আতঙ্কে। চোখ দুটো বড় বড় করে ঘুরে তাকালো কৃতিকের পানে। তখনও মোবাইল ফোনটা ওরুর কানেই ছিল, তবে খুব বেশিক্ষণ সেটা আর কানে স্থির রইল না। ওরু কিছু বুঝে ওঠার আগেই ফোনটাকে ওরুর কান থেকে ছিনিয়ে নিয়ে সেটাকে সজোরে মাঝ রাস্তায় ছুঁড়ে মারে কৃতিক। কয়েক মুহূর্তের মধ্যে সুন্দর চকচকে হ্যালো কিটি কাভার দিয়ে মোড়ানো ফোনটা পরিণত হয় ধ্বংসাবশে। নিজের শখের ফোনের এমন করুণ দশা দেখে আটকে উঠল ওরু। হিংস্র বাঘিনীর ন্যায় দৃষ্টিপাত করলো কৃতিকের পানে। তবে
মুখ দিয়ে কিছু বলার অবকাশ দিল না কৃতিক, বরং তার আগেই গাড়ির দরজা খুলে গর্জে উঠে বলল। গেট আউট। অরু চমকে উঠে বলল, কি বলছেন? এই মাঝ রাস্তায় কোথায় নামবো আমি? গেট আউট। কৃতিক একই বাক্য পুনরায় উচ্চারণ করে এক প্রকার হাত ধরে ঠেলে মাঝ রাস্তায় নামিয়ে দিল অরুকে। তারপর ওয়ালেট থেকে একটা $100 নোট বাড়ি দিয়ে বলল, সামনেই বাস স্টপেজ, নেক্সট বাস সোজা ভার্সিটির সামনে গিয়ে থামবে, গো অ্যাহেড। অরু বেচারি না পারতে টাকাটা হাতে নিল। কৃতিক তৎক্ষণাৎ ঠাস করে গাড়ির দরজাটা বন্ধ করে দিয়ে গাড়ির স্টার্ট দেয়। যাওয়ার আগে নিজের শরীরে কালো রঙের কোটটা খুলে জানালা দিয়ে ছুঁড়ে মারে ওর মুখের উপর। কোটটাকে উল্টে পাল্টে দেখে কৃতিকের গাড়ির দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলো ওরও। কৃতিক যেতে যেতে লুকিং গ্লাসে তাকিয়ে বলে, হাতে নিয়ে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকার জন্য দেইনি, গায়ে পড়তে দিয়েছি। ব্যাস এতটুকুই। তারপর সাই সাই করে হাজারো অচেনা গাড়ির ভিড়ে হারিয়ে গেল একমাত্র চেনা মার্সিডিসটা। অজ্ঞাত অরু ভাবলিসীন চোখে সেই দিকেই তাকিয়ে রইল খানিকক্ষণ। মাথায় তখন একটাই প্রশ্ন ঘেরে গেল ওর, কৃতিক কি আদৌ মানুষের কাতার পড়ে? মনের মাঝে একরাশ হতাশা আর কষ্ট নিয়ে কোনো মতে ভার্সিটিতে এসেছে ওরু। শীত নিবারক হিসেবে গায়ে জড়িয়ে রেখেছে কৃতিকের ব্র্যান্ডেড ব্ল্যাক কোট। গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকতে ঢুকতে ওরু ভাবছে, এভাবে ভেঙে পড়লে চলবে না, যত যাই হোক পড়াশোনা চালিয়ে যেতেই হবে তাকে। তবে সে ভাবনার বেশি দূর এগোতেই পারল না। নিজেকে নিজেই মোটিভেশন দিতে দিতে কখন যে হাজারো অচেনা অপরিচিতর মুখের ভিড়ে কাঙ্ক্ষিত পরিচিত শ্যাম পুরুষের মুখখানা চোখের সামনে চলে এলো, সে কথা ঠাউর করতে পারল না ওরও। ঠিক আগের মতোই ক্যাম্পাসের প্রশস্ত সিঁড়িতে আসন পেতে কানে হেডফোন লাগিয়ে বই পড়ছে সে। হঠাৎ করেই কি জানি কি হয়ে গেল, ছালাত ছালাত ঢেউ তুলে জোয়ার আসার মতোই বানবাজি হলো মনের নদী। মুখ থেকে অজান্তে বেরিয়ে এলো খুব পরিচিত সেই চেনা নাম, নিখিল ভাই। চারিদিকে কে আছে কে নেই কিছু আর চোখে পড়ল না অরুর, বরং নিষ্পলক হয়ে দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগলো সেই চেনা মুখের মানুষটির দিকে। তবে পুরোপুরি কাছে যাওয়া আর হলো না। তার আগেই নিখিলের কাছে পৌঁছে গেল ভিনদেশি দুজন সুন্দরী আগন্তুক রমণী। কয়েক মুহূর্তের মধ্যেই তাদের হাসি সাথে ঠাট্টায় মাতোয়ারা হয়ে উঠল নিখিল। তাই অরুর আর সেদিকে পা বাড়ানোর সাহস হলো না, বরং দূর থেকে নিখিলদের হাস্যোজ্জ্বলের মুখের পানে চেয়ে শুধল। আপনি ভালো আছেন নিখিল ভাই? অরুর থেকে কয়েক মিটার দূরত্বে দাঁড়িয়ে এই পুরো ব্যাপারটা দুহাত মুষ্টিবদ্ধ করে স্ক্যান করে নিল আরেকজন। তবে সে অন্য কেউ নয়, অরুতে ভীষণভাবে আসক্ত একজন ছন্নছাড়া পুরুষ, মিস্টার জায়ান কৃতিক চৌধুরী। অরু বাসে আসলেও অরুর পরেই ভার্সিটিতে প্রবেশ করেছে কৃতিক, কারণ ও গাড়ি নিয়ে বাসের পেছন পেছনই এসেছে। তারপর ক্যাম্পাসে ঢুকতেই এই কাহিনী। তবে আশ্চর্যের বিষয় হলো এই মুহূর্তে কৃতিকের চোখে মুখে কোনো গম্ভীরতা লেশ মাত্র নেই, বরং ঠোঁটের কোণে আটকে আছে একটা রহস্যজনক কপট পাকা হাসি। কপট হাসিটা ধরে রেখে কৃতিক অস্ফুটে বলল, আমার বোকা পাখি, সত্যিটা জানলে কতই না কষ্ট হবে তোর জান, বাট আই এম ওকে উইথ দ্যাট, কজ তুই শুধু আমার। অরু আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল কে জানে। প্রথম দিন ভার্সিটিতে আসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে একটার পর একটা ঝামেলা লেগে আছে পেছনে। প্রথমে কৃতিকের মতো বদমেজাজি লোকের সাথে বের হতে হলো, অতঃপর রাস্তায় বিশাল অঘটন, একটু আগে নিখিল ভাইয়ের সাথে দেখা হয়েও হলো না, আর এখন ক্লাস থেকে বেরি করে দিল কৃতিক ওকে। এখন অবশ্য দোষটা কৃতিকের নয়, অরুরই বেশি ছিল। ক্লাসের মধ্যে বাইরে উকি ঝুঁকি দিয়ে নিখিল ভাইকে খুঁজতে গিয়েই বেঁধেছে বিপত্তি। বড়রা ক্লাসে সবার সামনে কৃতিক এক রাম ধমক দিয়ে ক্লাস থেকে বেরি করে দিয়েছে অরুকে, কিন্তু অরু এটা ভেবে পায় না বাংলা ডিপার্টমেন্ট থেকে এসে ইকোনমিক্স কে নেয়, কেনই বা কৃতিক বেছে বেছে এই বিদকুটে সাবজেক্টে ভর্তি করালো ওকে। এটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফরেনার স্টুডেন্টদের অভাব নেই এখানে, সেই সাথে সাবজেক্টেরও। তাহলে ইকোনমিক্স কেন? এখন তো তিন অন্তর অন্তর মাইকোনমিক্স ক্লাসে কৃতিকের মুখে হতে হবে, সাথে হাজারটা ফ্রিতে অপমান তো আছে। ক্লাসের বিপরীত করিডোরের মাঝখানে উঁচু থেকে শুরু করে সবুজ ঘাস অবধি বিছানো সিঁড়িতে বসে বসে অরুর মনের সাথে মস্তিষ্ক যখন বিশাল দ্বন্দ্বে লিপ্ত, ঠিক তখনই ল্যাপটপ ব্যাগ হাতে আগমন ঘটে নিখিলের। অরোরা না? পরিচিত কণ্ঠস্বর শুনে হকচুকে পেছনে চাইল অরু, দেখলো গালের মাঝে চল পড়া হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে নিখিল ভাই।
এত দূর এসে বিদেশের মাটিতে নিখিল ভাইকে দেখতে পেয়ে অরুর ভীষণ আনন্দ হলো। ও বসা থেকে উঠে দাঁড়িয়ে 2 কদম এগিয়ে গেল নিখিলের কাছে, তবে আগ বাড়িয়ে কথা বলতে পারলো না। আগের মতো জড়তাটা রয়ে গিয়েছে। এবার নিখিলই প্রশ্ন করলো প্রথমে। ওরা তুমি হঠাৎ এখানে? জানো ওই যে দেখছো 3 তলায় ল্যাব, ওখান থেকে তোমাকে দেখে ছুটে এসেছি আমি। বারবার মনে হচ্ছিল আমি ঠিক দেখছি তো। মাত্রাতিরিক্ত খুশিতে অরুর কথা জড়িয়ে যাচ্ছে, তবু খানিকটা কষ্ট করে মিনমিনিয়ে জবাব দিল ও, যে আমি এখানে ইকোনমিক্স ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার। সঙ্গে সঙ্গে আবারও প্রশ্ন করে নিখিল। আচ্ছা অরোরা, তিথি কেমন আছে? ওর ফোন কেন বন্ধ বলতে পারবে? তিথিকে নিয়ে নিখিলের এত বেশি কৌতূহল আর উদ্বেগ দেখে ফাটা বেরোনোর মতো চুপসে গেল অরুর হাস্যজল মুখটা। অন্যদিকে ক্লাসের বিশাল থাইক লাগানো জানালার ফাঁক দিয়ে এক পলক ওদের দিকে চাইল কৃতিক, অতঃপর অর্ণবকে কল করে নরম সুর একদম সফট টোনে যাকে বলে সেভাবেই বললাম, আমাদের ভার্সিটির সিসিটিভি কন্ট্রোল সিস্টেমটা হ্যাক করতে হবে দোস্ত, বেশি না, অনলি ফর 5 মিনিটস। তিথি সম্বন্ধে কথা বলতে মোটেও আগ্রহ নয় অরু, কেন যেন ভেতর থেকেই আসছে না কোনো কথা। কি বলবে তাহলে ও? নিখিল কিন্তু দ্বিতীয়বার আবারও একই প্রশ্ন করলো ওকে। কি হলো অরোরা, জানো তিথি সম্বন্ধে কিছু? অরুর মন বলছে, আমি এত দূর কিভাবে আসলাম, কেন আসলাম, সেসব কথা আপনার একটা বারও জানতে ইচ্ছা করলো না নিখিল ভাই। তাছাড়া আপনি হঠাৎ তিথিকে নিয়েই বা কেন এত আগ্রহী? হ্যালো অরোরা, কি ভাবছো এত? নিখিল হাত নাড়িয়ে ইশারা করতে সম্বিত ফিরে পেল অরু। এদিক ওদিক মাথা নাড়িয়ে কিছু একটা বলতে যাবে, তার আগে ফোন চলে আসে নিখিলের। ওপাশ থেকে কে কি বলল কে জানে। নিখিল আর এক মুহূর্ত জন্য দাঁড়ালো না ওখানে, বরং দ্রুত পায়ে ছুটতে লাগলো 3 তলা ল্যাব রুমের উদ্দেশ্যে। অসচিত অরু পেছন থেকে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে নিখিল ভাই, এনিথিং রং? নিখিল যেতে যেতে জবাব দিল, সামহাও কেমিক্যাল পড়ে গিয়ে আমার সব রিসার্চ রিপোর্টগুলো পুড়ে গেছে। এমন দুর্ঘটনার কথা শুনে অজান্তেই মুখে হাত চলে গেল অরুর। বিড়বিড়ে নিজেকে নিজেই প্রশ্ন ছুড়ল, আজ হচ্ছেটা কি এসব? ক্লাস শেষে অরুকে এভাবে ধোয়া হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে এগিয়ে আসে উজ্জ্বল শ্যাম বর্ণের মোটা ফ্রেমের চশমা পরিহিত একটি মেয়ে। কারো উপস্থিতি টের পেয়ে অরু পেছনে চাইলে মেয়েটা হাত বাড়িয়ে বলে, হ্যালো, আই এম শাওনি মুখার্জি, আই এম ফ্রম ইন্ডিয়া। দূর দেশে হাজারো সাদা চামড়াওয়ালা বিদেশি মানুষের ভিড়ে প্রতিবেশী দেশের কাউকে দেখতে পাওয়াটা পাশের বাড়ির প্রতিবেশীর মুখ দেখতে পাওয়ার মতে অনেকটা। অরুরও সেরকমই ঠেকলো। ও জলদি শায়নির হাতে হাত মিলিয়ে বলা, আমি অরোরা শেখ, আই মিন অরু। অরু, হাউ সুইট। তারপরে আঙুল দিয়ে ইশারা করে শায়নি বলে, চলো ক্যান্টিনে যাই, তোমাকে ভার্সিটির ক্যান্টিনের সবচেয়ে বেস্ট খাবারটা টেস্ট করাবো আজ, লেটস গো। অরু সম্মোহনী হাসি দিয়ে বলা, আচ্ছা চলো। নরম ঘাসের আস্তরণ মারিয়ে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে ওরা দুজন। যেতে যেতে শায়নি সুত হয়, আচ্ছা আজ জেকে স্যার তোমাকে ওভাবে বকলো কেন বলো তো? উনি সাধারণত কারোর সাথে আনপ্রফেশনাল আচরণ করেন না, অ্যাটলিস্ট আমি তো দেখিনি। অরু ঠোঁট উল্চে বলল, কি জানি, তবে মনে মনে বলল, তোমার জেকে স্যারের বকুনি খাওয়া আমার অভ্যাস আছে। শায়নি প্রত্যুত্তরে উৎকণ্ঠা নিয়ে বলল, জানো জেকে স্যার ইজ এ ভেরি গুড রাইডার। ভার্সিটিতে তাকে যতটা কুল লাগে, বাইক রাইডার জেকে স্যারকে ঠিক ততটাই টেম্পারেট আর ড্যাশিং মনে হয়, যেন আসতো একটা চকলেট বয়। অরু জানতো যে কৃতিক একজন রাইডার, তবে সেটা মনিটরের ভিডিও গেমে, কিন্তু বাস্তবেও যে কৃতিক বাইক রাইডিং করে সেটা ওর অজানাই ছিল। তাই চকিতে বলল, কি বলছো তুমি, আমি তো জানতাম না। শায়নি হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল, আরে তুমি কি করে জানবে, নতুন এসেছো না, দাঁড়াও আমার কাছে টিকিট আছে। এই বলে ব্যাগ থেকে 2টা টিকিট বের করে অরুর একটা হাতে ধরিয়ে দিয়ে শায়নি বলল, আগামীকাল ভার্সিটির 100 ইয়ার্স সিরিমনি, তাই কোনো ক্লাস নেই, সারাদিন কোনো না কোনো প্রোগ্রাম হবে। তারপরের দিনই জেকে স্যারের রাইডিং ম্যাচ। টিকিটটা রাখো, আমি তোমার সাথে করে নিয়ে যাব, কেমন? অরু হ্যাঁ না কিছুই বলল না। শায়নি বলার অপেক্ষাও করলো না, অনেকটা অধিকার খাটিয়ে ওর ব্যাগে টিকিটটা ঢুকিয়ে দিল। এদেশে সন্ধ্যা হওয়ার জন্য খুব বেশি সময় প্রয়োজন পড়ে না। বিকেল 4টার পর এমনিতেই সূর্যের হদিস পাওয়া বাহুল্য। আধারের কালচে আচরণে গোধূলির
মরা রোদটুকু ঢেকে গিয়েছে বহুত আগে। আবছা আধারে মাঝে ভার্সিটির গেট দিয়ে ধীরগতিতে বের হয়েছে ওরও। ওইদিকে গেটের বাইরে গাড়িতে হেলান দিয়ে শটান দাঁড়িয়ে আছে কৃতিক। আপাতত ঘড়ির দিকে তাকিয়ে অরুর গতিবেগ গণনা করাই ওর মোক্ষম কাজ মনে হচ্ছে। অরুর যখন একদম সামনে এসে দাঁড়ায় ঠিক তখনই ঘড়ি থেকে চোখ সরিয়ে কৃতিক বলল, হোয়াই সো লেট? অরু জবাব দেয় না, উল্টো অবিশ্বাসী নজরে কৃতিকের মুখশ্রী পরখ করে মনে মনে বলে, এই গোমরা মুখ লোকটা এত মেয়েদের ক্রাশ। সব মেয়েরা রাইডার রাইডার করে নাচছে। কি এমন রাইড করেন উনি? অরু এমন খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করা দেখে কৃতিক শিকুচকে বলল, হোয়াট? অরু লাফিয়ে উঠে দূরত্ব বাড়ালো। কি হলো? দূরে সরে কেন গেলি? কাছে আয়। কাছে কেন আসবো? কৃতিকের নির্লিপ্ত জবাব। আমি আসতে বলেছি তাই আসবি, আয় বলছি। প্রত্যুত্তরে অরু কিছু বলবে তখনই গেটের কাছে আগমন ঘটে দ্য ক্রাশ বয় নিখিলের। হাতে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে সে। অরুকে দেখা মাত্র নিখিল আন্তরিক হেসে বলা, আরে অরোরা, বাসা যাবে নাকি? চলো, তোমায় এগিয়ে দিয়েছি আমি। অরু তো খুশিতে ফাঁকরুত। এ যেন মেঘ না চাইতে জল। ও কৃতিকের মুখের দিকে তাকে কাচুমাচু করে বলা, ভাইয়া আসলে কি? তীরের ছিলার মতন একটা ভ্রু উঁচিয়ে শব্দটা উচ্চারণ করে কৃতিক। অরু বলতে ভয় পাচ্ছে কৃতিককে, তবে এই মুহূর্তে নিখিলের সাথে বাড়ি যাওয়ার মতো এত বড় সুযোগটাও হাতছাড়া করতে চাইছে না মোটেই। তাই বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে বলা, আমি নিখিল ভাইয়ার সাথে যেতে চাই। ইয়া শিওর? একেবারে এক বলে ছক্কা হাঁকানোর মতোই ভেতরটা ইয়াহু বলে চেঁচিয়ে উঠল ওর। খুশিতে এখানেই লাফাতে ইচ্ছে হচ্ছিল ওর, কিন্তু সেটা ভট্ট বেমানান দেখায়। তো চুপচাপ গিয়ে সাইকেলের পেছনে উঠে পড়লো ও। কৃতিক সেদিকে অনুভূতিহীন শূন্য দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। হাত দিয়ে এমনভাবে নিজের লং হেয়ারগুলো ব্যাক ব্রাশ করছে যেন কিচ্ছুই হয়নি। এভরিথিং ইজ অল রাইট। সাইকেল চলতে শুরু করলে কৃতিক মাটির দিকে তাকিয়ে গুনতে শুরু করলাম। 5 4 3 2 1 and 0। সঙ্গে সঙ্গে রাস্তার মাঝখানে ছনছন করে একটা পড়ার শব্দ হলো। তৎক্ষণাৎ ওর ঠোঁটে খেলে গেল অদ্ভুত শীঘ্র হাসি। হুট করে সাইকেলের টায়ার কি করে পাঞ্চার হয়ে গেল বুঝে উঠতে পারল না নিখিল। অবশ্য এই মুহূর্তে সে বোঝার মতো অবস্থাতেও নেই। হাত পা ছিলে ছিলে চাতা অবস্থা হয়ে গিয়েছে। ওরও নিচেও অনেকটা ব্যথা পেয়েছে। কৃতিক দ্রুত এগিয়ে এসে ব্যস্ত ভঙ্গিতে শুধল, আর ইউ অল রাইট মিস্টার নিখিল? প্রত্যুত্তরে নিখিল আদৌ জবাব দিল কি দেয়নি তার জন্য এক মুহূর্ত অপেক্ষা না করে কৃতিক দ্রুত অরুকে কোলে তুলে নিয়ে যেতে যেতেই বলে, ওকে বাই দেন। অরুকে কোলে তুলতে অরু অবাক হয়ে জোরে জোরে বলল, আরে আরে নিখিল ভাই পড়ে আছে আর আপনি আমাকে নিয়ে চলে যাচ্ছেন? কৃতিক হাঁটতে হাঁটতে জবাব দেয়, হ্যাঁ, কারণ আমি তোর নিখিল ভাইয়ের প্রতি একটু ইন্টারেস্টেড না। আমি যার প্রতি ইন্টারেস্টেড তাকে সাথে করেই নিয়ে যাচ্ছি। কি বললেন? কার প্রতি আগ্রহী? কৃতিক দুই হাতে আগলে রাখা অরুর দিকে তাকিয়ে কটমট করে বলল, বিলিভ মি অরু, তুই আর একটা বাড়তি কথা বললে আমি তোকে এখানেই ফেলে চলে যাব। আর তুই ভালো করে জানিস আমি যেটা বলি সেটাই করে ছাড়ি, কারণ তোর পেছনে ওয়েস্ট করার মতো বেহুদার টাইম আমার নেই। সো মুখে ফুল স্টপ টান। কৃতিকের কথার পাশে অরু আর কথা বাড়ানোর সাহস পায় না। মুখে দাড়ি কমা ফুল স্টপ সবকিছু টেনে দিয়ে মাথা এলিয়ে পড়ে থাকে কৃতিকের প্রশস্ত বাহু জোরে।